দর্শক, শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। শক্তিশালী বৃষ্টি বলয়ে ঝুমুলের প্রভাবে ঢাকা ও আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। আরও জানবো, রাজধানীর বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ঢাকা সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়ার পূর্বাভাসও এমনটাই ছিল। বাস্তবে কি দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে বৃষ্টি বলা যায় যে অনেক আকাঙ্ক্ষিত একটি বৃষ্টি ছিল এবং ঢাকা সহ সারা দেশবাসীর মধ্যে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে স্বস্তির একটা আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু একই সাথে ঢাকাবাসীর জন্য বা রাজধানীবাসীর জন্য এই বৃষ্টি কিন্তু সবসময় আসলে স্বস্তিদায়ক না, একই সাথে সেটি ভোগান্তিরও কারণ। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগেই অফিস ছুটি হয়েছে এবং মানুষ বাসায় ফিরছেন, ফলে অনেককেই আসলে ভিজে একাকার হয়ে, যেহেতু হঠাৎ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের কথা বলছিলেন, বৃষ্টি বলয়ের কথা বলছিলেন, সেই কারণে কিন্তু ভিজে একাকার হয়ে মানুষকে বেশ কষ্ট করেই বাসায় ফিরতে হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে বজ্রপাতে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে তাতে গাইবান্ধায় 3 জন এবং নাটোরে 1 জন বজ্রপাতে নিহত হয়েছেন, যেটি খুবই দুঃখজনক একটি ঘটনা। এবং এই সময়টাতে কালবৈশাখীর বা এই যে বৈশাখ জ্যৈষ্ঠ, এই যে সময়টাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কিন্তু এরকম বজ্রাঘাতে প্রচুর মানুষ মৃত্যুবরণ করেন এবং এবছরও আমরা সেটি দেখতে পাচ্ছিলাম। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি গুজব চলছিল যে টানা হিটওয়েভ আসতে চলেছে বা এই ধরনের একটি গুজব আমরা শুনছিলাম, যেটি কিনা গতকাল আবহাওয়া অধিদপ্তর সেটি নাকচ করে দেয় এবং তারা বলে যে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে একটি নোটিশ তারা জারি করেছিল। দুপুর 12টা থেকে 48 ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের একটি পূর্বাভাস তারা দিয়েছিলেন এবং সেটি 6 ঘন্টা আর না হতেই আমরা কিন্তু দেখলাম যে সারা দেশব্যাপী ঢাকা সহ রাজধানী সহ বিশেষ করে উত্তরাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের এলাকাতে কিন্তু এই যে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটি কিন্তু হচ্ছে এবং এটি কিন্তু এক ধরনের আশঙ্কাই তৈরি করেছে। আপনি জানেন যে উত্তরবঙ্গে এই সময় আসলে ফসল কাটার সময় এবং যেহেতু হাওর অঞ্চল, সেখানে খুব সারা বছরব্যাপী ফসল হয় না, ফলে এটি আসলে তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এবং সেই সময়ে যখন এই ধরনের ভারী বৃষ্টিপাত বা বজ্রাঘাত বা কালবৈশাখী ঝড় আসছে, সেক্ষেত্রে কিন্তু বলাই চলে বা আবহাওয়াবিদরা যেটি বলছেন যে উত্তরাঞ্চলে এবার যে বন্যা সেটি কিন্তু আরও এগিয়ে আসছে এবং বলা যায় যে সেই বন্যায় কিন্তু উত্তরাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে আগামী 4 দিন নাগাদ অর্থাৎ আগামী 96 ঘন্টা কিন্তু এই যে ভারী বৃষ্টি সেটির আশঙ্কা রয়েছে। একই সাথে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ এইভাবেই আসলে সারা দেশব্যাপী বলা যায় যে কালবৈশাখীর যে ঝড়ের প্রকোপ, সেই প্রকোপটি চলবে। একই সাথে ভারী বৃষ্টির আশঙ্কার কথাও কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এবং আপনি যেমনটি জানেন যে কিছুক্ষণ আগে দৌলতদিয়া পাটুরিয়া যে নৌরুট সেটিও এই বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে। তো বলাই চলে যে এই বৃষ্টি আসলে কতটা স্বস্তির নাকি ভোগান্তির সেটি আসলে দেশবাসী ভালো জানেন। অনেক ধন্যবাদ টিপু আপনাকে। বজ্রপাতে 5 জেলায় প্রাণ গেছে 8 জনের। এর মধ্যে গাইবান্ধাতেই মারা গেছেন চাচা ভাতিজা সহ 4 জন। স্থানীয়রা জানায় দুপুরে বৃষ্টি শুরু হয় সুন্দরগঞ্জে। এ সময় একটি ছাপড়া ঘরে গরু সহ আশ্রয় নেন কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ফুয়াদ হাসান নামে এক যুবক। আহত রাফি, মিজানুর রহমান ও শামীম নামে 3 জনকে নেওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসক রাফি ও মিজানকে মৃত ঘোষণা করেন। মিজান ও রাফির সম্পর্কে চাচা ভাতিজা। এছাড়া সাঘাটা উপজেলায় মারা গেছেন আরও একজন। এদিকে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার সোনাপাতিলা গ্রামে বজ্রাঘাতে মারা গেছেন এক চা শ্রমিক। আহত হয়েছেন 2 জন। এছাড়া নাটোরে বজ্রপাতে 1 জনের মৃত্যু হয়েছে। রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তাদের ধারণা আগামী 4 দিন বৃষ্টি হতে পারে। এতে গ্রীষ্মের দাবদাহ কিছুটা কমে আসবে।
আজও আগামীকালের ভিতরে যে চলমান যে হিটওয়েভ আছে এটা অনেকটাই শেষ হয়ে যাবে। যেহেতু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা যদি বৃষ্টির রিপোর্ট দেখি লাস্ট 24 ঘন্টা, গত রাত্রে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে 127 মিলিমিটার রংপুরে, এছাড়া দিনাজপুর, সৈয়দপুর এইসব জায়গাতে বৃষ্টি হয়েছে এবং ঢাকাও বৃষ্টি শুরু হয়ে যাবে। হয়তো আজকে না হলেও আপনার কালকে রাত বা কালকে থেকে বৃষ্টি হবে, সেক্ষেত্রে তাপমাত্রা আজকেই কমে যাবে। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, এই ইস্যুতে এফবিআই সহ ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ঢাকা। মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরাতেও কাজ করছে সরকার। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দাবি করেন, হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সংকট নেই। ফ্লোরিডায় পিএইচডি প্রোগ্রামে থাকা মেধাবী 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে আটক হয়েছে হিসাম সালে নামক ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিনী। জামিলের রুমমেট ছিল সে। উগ্র মেজাজের 26 বছরের হিসাম পারিবারিক সহিংসতা, ট্রাফিক আইন লঙ্ঘন ও চুরির দায়ে আগেও অভিযুক্ত ছিল। এ ঘটনা ওয়াশিংটনের বাংলাদেশ মিশন তদারকি করছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শোকাহত 2 পরিবারের সাথেও কথা বলেছে সরকার। কিভাবে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনা যায় তা নিয়েও কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। ডেড বডি ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে এবং অন্যদের জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ওদের চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। শামা ওবায়দ জানান, নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই ঢাকা। স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি। যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। আসে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচল প্রসঙ্গও। হরমুজে আমাদের জয়যাত্রা সহ আরও যে সকল জাহাজ আসছে সেগুলো আমরা নিরাপত্তার সাথে আসবে। সম্প্রতি শেষ হওয়া সফরে আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি তেল আনা নিয়েও কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আর পশ্চিমবঙ্গ সহ ভারতের বিধানসভার ভোটে বিজেপি নেতাদের বাংলাদেশ নিয়ে দেয়া বক্তব্যকে সরকার আমলে নিচ্ছে না বলেও জানান শামা ওবায়দ ইসলাম। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে 21 তলা বিশিষ্ট সুউচ্চ অফিস ভবন নির্মাণের প্রকল্প আবারও ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি সচিবালয়ে না করে আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় নির্মাণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। ফেরত পাঠানো হয়েছে ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প। তবে একনেকে উপস্থাপিত 17 প্রকল্পের মধ্যে 14টির অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য খরচ হবে প্রায় 13,500 কোটি টাকা। সভায় প্রধানমন্ত্রী প্রকল্পের দীর্ঘসূত্রিতার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় সভা সচিবালয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি নিয়ে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা আলোচনা হয়। এর মধ্যে নতুন 5টি, সংশোধিত 5টি ও মেয়াদ বৃদ্ধির 4টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার খরচ 13,445 কোটি 41 লাখ টাকা। একনেকে অনুমোদিত 14 প্রকল্পের মধ্যে স্বাস্থ্য, অর্থ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 4 প্রকল্পের পাশাপাশি অনুমোদন হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি প্রকল্পের। এর মধ্যে 3 প্রকল্পের মেয়াদ 5 বার বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে রেল মন্ত্রণালয়ের 2টি প্রকল্পের অনুমোদন হয়েছে একনেকে। কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে, কয়েকটি প্রকল্পের ব্যাপারে তদন্তের বিষয় আছে এবং এর মধ্যে অনেকগুলো প্রকল্প পাস হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা প্রজেক্ট ছিল যেটা আমাদের যে পরিচ্ছন্ন কর্মী নিবাস, আজকে একনেকে পাস করে দেওয়া হয়েছে এবং আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
উপস্থাপিত হলেও একনেক থেকে দ্বিতীয়বারের মতো ফেরত পাঠানো হয়েছে সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণের প্রকল্প। এই ভবন নির্মাণে ৬৪৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। সেই অনুযায়ী প্রতি বর্গমিটারে ৫২,৭০৪ টাকা খরচ নিয়ে সমালোচনা ছিল। এ অবস্থায় আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় সচিবালয়ে স্থানান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় একনেকে। ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্পের অনুমোদনও হয়নি একনেকে। চিটাগংয়ে মুসলিম হলের একটা প্রকল্প ছিল, সেটা আগামী একনেকের মিটিংয়ে আসবে। এর বাইরে যেটা সচিবালয়ে যে বিল্ডিংগুলো আছে, যেটা আপনার ২১ তলা বিল্ডিং, যেটা প্রতি ফ্লোরে প্রায় ৩০,০০০ স্কোয়ার ফিট, এটা চিন্তাভাবনা করা হচ্ছে যে আগারগাঁওতে সেটা নিয়ে যাওয়া যাবে কিনা। অথবা আমরা জানি যে মালয়েশিয়াতে পুত্রজায়া মিনিস্ট্রি, আলাদা একটা মিনিস্ট্রি আছে, সেই টাইপের আলাদা কোনো এই যে আগারগাঁওকে ঘিরে মিনিস্ট্রিয়াল কোনো জায়গা করা যায় কিনা, সেই ধরনের চিন্তাভাবনাগুলো করা হচ্ছে। একনেকের বৈঠকে প্রকল্পের কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণ খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করে কিভাবে উন্নতিটা করা যায় সেই সবগুলো দিক থেকে কিন্তু বিচার করা আছে। পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৩৩টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। অগ্রগতি রিপোর্ট দেয়া হয় বিগত সময়ে নেয়া অতিরিক্ত ব্যয় ও রাজনৈতিক বিবেচনায় গৃহীত প্রকল্প নিয়েও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি কাজে নিয়োজিতদের জন্য তেলের রেশনিং থাকছে না বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পয়েন্ট অফ অর্ডারে করা প্রশ্নের উত্তরে একথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ অধিবেশনের ২১তম কার্যদিবসে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের করে সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল ২০২৬ কণ্ঠ ভোটে পাশ হয়। এছাড়া জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে ১০ সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটি গঠন হয়েছে, যার মেয়াদ হবে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ৩০ দিন। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় এদিন, যেখানে সড়ক পরিবহন মন্ত্রী জানান ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ৮ লেনে উন্নীত করতে ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। যমুনা সেতুর ওপর যানজট কমাতে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সুপারিশ করা হয়েছে। এটা শেষ করে নেই। বিশেষ অধিকার সদস্যবৃন্দ, মাননীয় সদস্য মোহাম্মদ পরিবর্তনের জন্য আজকে আপনার পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো ২ দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। ২ দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। গুজব ও উস্কানিমূলক অপতথ্য প্রচারের সাথে জড়িত ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্যান্যদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে ঢাবি ছাত্রদল নেতারা এই হুঁশিয়ারি দেন। তারা বলেন, ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে উপাচার্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক চর্চা করতে গিয়ে যেন কারো শিক্ষার পরিবেশ নষ্ট না হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানান নেতারা। তারা বলেন, নতুন ধারার ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এবং নারী নেতৃগণকে নিয়ে যত ধরনের অশালীন ভাষায় কুৎসা রটানো যায়, সেই কাজগুলো সাদিক কায়েমের নেতৃত্বে এবং তার সহযোগী যারা করে আসছে। মাননীয় ভিসি মহোদয়, আমরা যে অভিযোগ তার কাছে দায়ের করেছি, তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি ৪৮ ঘন্টার মধ্যে আমাদের এই অভিযোগ তিনি খতিয়ে দেখবেন এবং তিনি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ছাত্রদল ও ছাত্র শিবিরকে সহিংসতা ও গুপ্ত রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম ও প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় ৩টি প্রধান সমস্যা ও ৪টি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে গোপন সাংগঠনিক তৎপরতা, ঘৃণামূলক প্রচারণা ও সাইবার বুলিং সহ পেশি শক্তি প্রদর্শন বন্ধের দাবি জানান নাজমুল। শাহবাগের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি। বলেন, তদন্তের নাম শোনা গেলেও এর বাস্তবায়ন চোখে পড়ে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজকে
জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি হবে অস্ত্রের জঞ্জনী মুক্ত, যেখানে পেশি শক্তি থাকবে না, যেখানে আন্ডার পলিটিক্স থাকবে না। যারা এই ধরনের গুপ্তভিত্তিক রাজনীতি করে, যারা অস্ত্রের জঞ্জনী জড়ি রক্ত জড়ানোর চেষ্টা করছে, সেই ছাত্রদের এবং ছাত্র শিবিরকে আমরা আহ্বান জানিয়েছি, সহিংসতা পরিহার করুন, গুপ্ত রাজনীতি পরিহার করুন। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা থামছেই না। গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 8 শিশু মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের বেশ চাপ রয়েছে ঢাকার হাসপাতালগুলোয়। চিকিৎসকরা বলছেন, মারা যাওয়া শিশুদের অনেকেই সঠিক সময়ে টিকা পায়নি। মৃত্যুর নেপথ্যে আছে অপুষ্টি আর দেরি করে হাসপাতালে আসার প্রবণতাও। অবুঝ শিশুর এই ভাষা মা ছাড়া আর কি কেউ বুঝতে পারে? হাসপাতালের বারান্দায় কাতরানো আদরের সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন মা আয়েশা আক্তার। 1 মাস 6 দিন ধরে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের সাথে লড়ছে এই শিশু। এই হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ভর্তি থাকা রোগী সে। শ্বাসকষ্ট দেখা দিছে, কয় নাকি হার্টবিটে পানি জমছে, তারপরে আবার কয় নাকি টিবি হয়েছে। এরকম করতে করতে এখন খোলারে নিয়ে এখন সুস্থ। ভর্তি থাকা প্রায় সব শিশুরই রয়েছে তীব্র শ্বাসকষ্ট। নেবুলাইজার আর অক্সিজেনের নল দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার প্রাণান্ত চেষ্টা অভিভাবকদের। 4 দিনে কোনো উন্নতি এখন পর্যন্ত পাইতেছি না, কিন্তু আমার বাচ্চা তো সুস্থ আছে, কিন্তু এখন তো কোনো উন্নতি পাইতেছি না। জ্বর কমতেছে না, পাতলা পায়খানা। এক জায়গায় বরঞ্চই দিয়ে তারপরে ওকে ভর্তি করছি। খুব সিরিয়াস অবস্থা ছিল। এখন ডাক্তার এসে অক্সিজেন খুলে দিয়ে বললো যে 1 ঘন্টা দেখেন যে অক্সিজেন ছাড়াও থাকতে পারে নাকি। যদি থাকতে পারে তাহলে ও সুস্থ। শুক্রবার থেকে আসছি, এসে চিকিৎসা চলতেছে। এখন কবে সুস্থ হইব তার জানি না। এভাবে ঘুরে ঘুরে দিন যাইতেছে। আত্মীয় স্বজন বিরক্ত হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, আশঙ্কাজনক অবস্থায় থাকা বেশিরভাগ শিশুরই রয়েছে অপুষ্টিজনিত সমস্যা। হামের লক্ষণ দেখা দেওয়ার প্রাথমিক পর্যায়ে হাসপাতালে না আনাকেও দায়ী করছেন তারা। বাসার মধ্যে আসলে প্রথমেই যখন বাচ্চাটা অসুস্থ হবে, বাচ্চাটাকে একটু আলাদা রাখতে হবে, কারোর সাথে মিশতে দেওয়া যাবে না। যে কেউ এসে পট করে বাচ্চা দেখতে আসলে বাচ্চা অসুস্থ হয়েছে এইভাবে করা যাবে না। দরকার লাগে একটু বড় মশারি লাগায় বাচ্চাটাকে রাখতে হবে। আমার যতটুকু আছে তার ভিতরে একটু ভালো একটা ট্রিটমেন্ট দিয়ে দেখি না কষ্ট করে, যে বাচ্চাটা ভালো থাকে নাকি। হামের প্রাদুর্ভাব কমাতে 20 এপ্রিল থেকে দেশব্যাপী চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। সরকারের লক্ষ্য 95% শিশুকে টিকার আওতায় আনা। প্রথমত আমরা মাইকিং করে দিচ্ছি এবং টিভিতে অ্যাওয়ারনেস আছে এবং আমাদের ফিল্ড কর্মী আছে, তারা বাসা গেছে এবং রেড কিচেন থেকে আমাদের কিছু ভলান্টিয়ার দিয়েছেন, তারাও আমাদের সহযোগিতা করছেন। টিকার প্রভাব দৃশ্যমান হতে আরও 1-2 সপ্তাহ সময় লাগবে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। হঠাৎ করেই রাজধানীর অনেক দোকান থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। হাতে গোনা 2-1টি বোতলের দেখা মিলছে। সরবরাহ সংকটের অজুহাতে 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 15 থেকে 25 টাকা বেশি দামে। খোলা সয়াবিনও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 25 টাকা বেশিতে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। রাজধানীর নতুন বাজার। হঠাৎ করেই মুদি দোকান থেকে যেন বোতলজাত সয়াবিন তেল গায়েব। হাতে গোনা 2-1টা দোকানেই দেখা মেলে, কিন্তু তাও গায়ের দামের চেয়ে বেশি দরে। 5 লিটারের একটি বোতল কিনতেই খরচ করতে হচ্ছে অতিরিক্ত 15 থেকে 25 টাকা পর্যন্ত। কিন্তু এর কারণ কি? আগে ছিল কিনা হলো 935-55 রেট, আমরা 50 বেচতাম। এখন দেখা যায় ওদের কিনাই পরে 50, আবার 1 কার্টন মাল হলো 10 টাকা ডেলিভারি দেওয়া লাগে, 52 টাকা পড়ে যায়। তেল বেচা লাগে 55। যদি কেউ বলি যে তেলটা 80 টাকা, কেন বেশি নিবা? মহাখালী কাঁচা বাজার, এখানেও একই চিত্র। দোকানদারদের অভিযোগ, কোম্পানিগুলো বোতলের গায়ে দাম না বাড়ালেও তাদের কাছে বিক্রি করছে চড়া দামে। আগে 5 লিটারের যে বোতল কিনতেন 935 টাকায়, তাই এখন ডিলাররা 950 টাকায় বিক্রি করছেন। তাই গ্রাহকদের কাছে আর 955 টাকায় বিক্রি সম্ভব হচ্ছে না। লাভ না হওয়ায় পরিচিত ক্রেতাদের জন্যই অল্প কিছু বোতল তুলছেন তারা। তেল লুকোচুরি করে বিক্রি করতে হয়, কার স্বার্থে আমি তেল রাখবো?
আমি আমার কাস্টমারের জন্য তেল রাখি, উনি বলে সর্বসাধারণের জন্য তেল রাখবেন। আমি কয়টা তেল রাখবো? কালকে আমার এক কাস্টমার মানে ফার্মেন কাস্টমার নষ্ট হয়ে গেছে, 5 টাকা কম রাখলাম না। কাঁচা বাজারগুলোতে যাওবা তেল মেলে, অলিগলির মুদি দোকানে সংকট আরও তীব্র। তেল খরিদে ডিলারদের একই কোম্পানির অন্য পণ্য কেনার বাড়তি শর্তেও নাজেহাল দোকানদাররা, ক্ষুব্ধ ক্রেতারাও। আমাদের এলাকায় অনেক সংকট তেলের, এর জন্য আমার এখানে আসতে হয়েছে। এবারে এসে দেখে তেলের দাম প্রচুর বেড়ে গেছে। যদি তেল নিতে হয় তাহলে তেলের সাথে অনেক কিছু লাগে, মশলা লাগে বা অন্য কোনো আইটেম থাকলে এটা আনলেও তেল দেয়। এদিকে কর্পোরেট কোম্পানিগুলো কয়েক দফা তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রণালয়ে। ডিলাররা জানালেন সেই দাম বাড়ার অপেক্ষায় সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। কোম্পানিতে আমরা টাকা দিয়ে রাখছি মালের জন্য, ওনারা বলতেছে যে সরকারের সাথে দামে নাকি বনিবনা হচ্ছে না, ওনাদের লস হচ্ছে। ওনারা নাকি সরকারের প্রস্তাব দিয়েছে প্রতি লিটারে 17 টাকা বাড়ানোর জন্য। খোলা তেলে এই ভোগান্তি যেন আরও বেশি। সরকার 185 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 210 টাকায়। 210 টাকা করে, 37,000 টাকা দাম। আর আগে ছিল 34,000। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব যাদের, কি বলছেন সেই ভোক্তা অধিকার? তেল সরবরাহ হচ্ছে, তো আমাদেরকে কিন্তু কেউ এসে বলছে না আমরা তেল পাচ্ছি না বা অমুক কোম্পানি তেল দিচ্ছে না। যদি এরকম দেয় তখন কিন্তু আমরা ওই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করি। আমরা তখন কিন্তু চেইনটা সরবরাহটা যেন স্বাভাবিক থাকে সেটার ব্যবস্থা কিন্তু গ্রহণ করি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 24 লাখ টন, যার 90%ই আমদানি করে মেটানো হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরি হয়েছে, এটা বিএনপির সৃষ্টি নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটা জানান তিনি। বলেন, তারেক রহমানের নেতৃত্বে সকল সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়া হবে। সরকার জবাবদিহিতায় বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 17 বছর জেল জুলুম সহ্য করেছে বিএনপি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি, এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান, রিনিউয়েবল এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা নিয়োগের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পায় 14,384 জন। তাদের নিয়োগ প্রায় 2.5 মাস ধরে আটকে রয়েছে বলেও জানানো হয়। কর্মসূচিতে অংশ নেওয়ারা জানান, জানুয়ারিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন শেষে সকল মেডিকেল করেও এখনও নিয়োগ আটকে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য আহ্বান জানান তারা। এর মধ্যে 5 জন সদস্য সচিবালয়ে গেছেন বলেও জানান নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তরা। প্রায় 2.5 মাস হলো আমাদের নিয়োগপত্র পাচ্ছে না, দ্রুত যোগদান করাবে, এটাই হচ্ছে আমাদের দাবি। সবাই বিভিন্ন চাকরি থেকে রিজাইন করছে, হ্যাঁ, এক ধরনের অস্থিরতার মধ্যে আছে। মাননীয় শিক্ষামন্ত্রী মিলন স্যারের কাছে আমাদের একটা দাবি থাকবে এবং আমরা আমাদের জন্য খুব দ্রুত এই নিয়োগপত্রটা হাতে দিয়ে আমাদেরকে সুবিধাটা প্রদান করে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও 6 মাস দিয়েছেন হাইকোর্ট। উচ্চ পর্যায়ের টাস্কফোর্স 13 বছর আগের চাঞ্চল্যকর এই খুনের কোনো আলামত নথি উদ্ধার করতে পারেনি। সে সময় ঘটনা তদন্ত ও আলামত সংগ্রহে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি বলে আদালতকে জানিয়েছে টাস্কফোর্স কমিটি। তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই হত্যা রহস্য উদ্ঘাটনে সরকার আন্তরিক। সাগররুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দিতে গত 13 বছরে দফায় দফায় সময় চাওয়া হয়েছে। বারবারই ব্যর্থ হন তদন্তকারী সংস্থা। সবশেষ অন্তর্বর্তী সরকার আলোচিত এই খুনের রহস্য উন্মোচনে গঠন করে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স। কিন্তু হাইকোর্ট 2 বার 6 মাস করে সময় দেওয়ার পর টাস্কফোর্সও প্রতিবেদন জমা দিতে পারেনি।
আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। হাইকোর্টকে দেয়া সাগররুনি হত্যা মামলার টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদন থেকে জানা যায় আগের কোনো নথি উদ্ধার করতে পারেনি তারা। ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্কফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সেই সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। তারা এখনো মোটিভ খুঁজে পান নাই, ক্লু খুঁজে পান নাই কেন তাদেরকে হত্যা করা হলো। অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে এই মামলায় একাধিক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেপ্তার আছেন 7 জন। তবে রিটকারী আইনজীবী শিশির মনির বলছেন 1 যুগেরই বেশি সময় পর তদন্ত প্রতিবেদন দিতে না পারা অগ্রহণযোগ্য। 9, 10, 11 বছর ধরে জেলে আছে এরকম লোক আছে, তাদের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশনের আপডেট নেই, কিন্তু তারা জেলে আছে। আমরা যার পক্ষ হয়ে অবলম্বন করি এই মামলার ইনফরমেন্ট, তিনি আমাদেরকে বলেছেন যে তারা কোনো নিরপরাধ মানুষকে জেলে এভাবে পড়ে থাকতে দেখতে চান না। শেষ পর্যন্ত টাস্কফোর্সও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আর যাওয়ার জায়গা নেই। অ্যাটর্নি জেনারেল বলেন সাগররুনি হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সব সহায়তা দেবে সরকার। বিচারিক এবং তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো এই সরকার তো থামে রাখেনি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি কলেজে আলোচিত মারামারির ঘটনায় কলেজটির প্রদর্শক আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এই তথ্য জানান। এর আগে কলেজ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় কলেজটির অধ্যক্ষ ও প্রদর্শক আলেয়াকে আলাদা প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও আরেকটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি। সবগুলো প্রতিবেদন মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এদিকে দাউকান্দিতে স্থানীয়দের ব্যানারে অধ্যক্ষ ও আলেয়া খাতুনের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। 23 এপ্রিল কলেজে বিএনপি নেতাদের সঙ্গে প্রদর্শক আলেয়ার হাতাহাতি ও মারামারির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পরদিন বিএনপি স্থানীয় এক নেতাকে বহিষ্কার করে। প্রিন্সিপাল ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে কথা বলেছি এবং যিনি ভিকটিম বলি আর এই কলেজের যিনি ম্যাডাম আলী আক্তার হীরা, তার সাথে কথা বলেছি, তাকেও একটা প্রতিবেদন দিতে বলেছি। ওনাদের বলছে আজকেই দিতে, এবং আমি এই রিপোর্টগুলো পাওয়ার সাথে সাথেই মাউসিতে ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ের এবং আমাদের বিভাগীয় কমিশনার স্যারকে এই প্রতিবেদনগুলো আমি দেব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর কেউডালা সেতু নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান। ডেমরা কামসাই সড়কের কেউডালা কায়েতপাড়া ঘাট এলাকায় 625 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 98 কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান জানান, সেতুটি নির্মিত হলে রূপগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, চলাচলে ভোগান্তি কমার পাশাপাশি গতি আসবে অর্থনীতিতে। রূপগঞ্জের উন্নয়ন চায়নি এমন একটি মহল বালু নদে 4টি সেতু নির্মাণ কাজ বন্ধ রেখেছিল বলেও অভিযোগ করেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক উৎসব পরিণত হলো আতঙ্কের মঞ্চে। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের নৈশভোজ আয়োজনে হঠাৎ শুরু হয় গোলাগুলি। টেবিলের নিচে মাথা লুকাতে বাধ্য হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। দ্রুত প্রেসিডেন্টকে সরিয়ে নেন ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। আটক করা হয় সন্দেহভাজনকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নৈশভোজ। হিলটন হোটেলের রাজকীয় অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের নিয়ে বার্ষিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তারা। হাসি খুশি মুহূর্ত বদলে গেল হঠাৎ।
বলরুমের বাইরে গুলির আওয়াজ। টেবিলের নিচে আশ্রয় নেন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি সহ অন্যরা। সাথে সাথে তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেন ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। হল জুড়েই অতিথি সাংবাদিকদের মধ্যে ছড়ায় আতঙ্ক। পণ্ড হয় ডিনার পার্টি। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর ধীরে ধীরে বেরিয়ে যান অনুষ্ঠানে আগতরা। গুলি ছোড়ার ঘটনায় প্রায় সাথে সাথেই আটক করা হয় একজনকে। এক নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়লেও বুলেট প্রুফ জ্যাকেট গায়ে থাকায় কোনো দুর্ঘটনা হয়নি। ঘটনাস্থল থেকে দ্রুত বাসভবনে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। কিছুক্ষণ পরই হোয়াইট হাউসে ব্রিফ করেন তিনি। জানান ঘটনাটি ফার্স্ট লেডির জন্য ট্রমাটিক এক অভিজ্ঞতা। সিক্রেট সার্ভিস এজেন্টদের ধন্যবাদও জানান। প্রেসিডেন্টের পদকে ঝুঁকিপূর্ণ আখ্যা দেন ট্রাম্প। It's a dangerous profession. You know, I tell the story, race car drivers, I think it's very প্রেসিডেন্ট পদটি খুবই ঝুঁকিপূর্ণ। আগে আমাকে কেউ বলেনি, ভাবতেও পারছি না এর চেয়ে ঝুঁকিপূর্ণ কোনো পেশা আছে। কিন্তু আমি দেশকে ভালোবাসি এবং নিজেদের কাজ নিয়ে গর্বিত। They die so much less than 1%. গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক এই আয়োজন শুরুর আগে থেকেই অনুষ্ঠান স্থলের বাইরে রাজপথে বিক্ষোভে জড়ো হয় অনেকে। ইরান যুদ্ধ বন্ধের দাবিসহ ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেয় তারা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের ডিনার পার্টিতে হামলার মূল টার্গেট ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দিয়েছে সন্দেহভাজন হামলাকারী। এছাড়াও তার টার্গেটে ছিল শীর্ষ মার্কিন কর্মকর্তারাও। এখনও ঘটনাটির তদন্ত চলছেই। হামলাকারী বাড়িতে চালানো হয়েছে তল্লাশি অভিযান। বাড়িটির অবস্থান ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের টরেন্সে। রাতভর সেখানে অভিযান চালায় এফবিআই। বাড়ির চারপাশ টেপ দিয়ে ঘিরে ফেলা হয়। স্পটলাইট ফেলে পর্যবেক্ষণ করতেও দেখা যায়। সীমিত করে দেওয়া হয় জনপ্রবেশ। তবে সেখানে ভিড় জমান বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ। ট্রাম্পের ডিনার পার্টিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, জাপান, ভারত, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশ। সামাজিক মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানান এসব দেশের নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার লেখেন, এসব ঘটনায় হতভম্ব তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি সহ বাকিরা নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন। একই ধরনের বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বিশ্বের কোথাওই সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য নয়। হামলায় ট্রাম্প সহ কেউ হতাহত না হওয়ায় স্বস্তির কথাই জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতন্ত্রের সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই এমন মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের পক্ষ থেকেও এসেছে নিন্দার বাণী। যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে আলোচক দল পাঠানোর সিদ্ধান্ত বদলের পর জানিয়েছেন নিষ্ফল আলোচনায় সময় নষ্ট করতে চান না তিনি। এদিকে আবারও ইসলামাবাদে ফিরতে পারেন ওমান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, জানিয়েছে তেহরানের গণমাধ্যম। শান্তি আলোচনায় একের পর এক উদ্যোগ ভেস্তে যাওয়ায় ক্রমেই কূটনৈতিক সমাধানের পথ ক্ষীণ হয়ে আসছে বলে শঙ্কা অনেক বিশ্লেষকের। শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যেই দুদিন আগে পাকিস্তানের ইসলামাবাদে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করলেও মধ্যস্থতাকারীদের সামনে তুলে ধরেন নতুন প্রস্তাব। এরপর রওনা দেন ওমানের পথে। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নতুন প্রস্তাব যথেষ্ট ভালো নয়, তাই নিষ্ফল কথাবার্তায় 15 ঘন্টা বিমান যাত্রা অর্থহীন। ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর নতুন প্রস্তাব এসেছে বলেও দাবি তার। ইরানের প্রস্তাব যথেষ্ট ভালো ছিল না। এমন প্রস্তাবের জন্য বারবার 15 ঘন্টা বিমান যাত্রায় রাজি নই। তারা যত খুশি আমাদের ফোন করতে পারে। মজার বিষয়, প্রস্তাব প্রত্যাখ্যানের 10 মিনিটের মধ্যেই তাদের কাছ থেকে নতুন একটি প্রস্তাব পেয়েছি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, রাশিয়া যাওয়ার আগে ওমান থেকে আবারও ইসলামাবাদে ফিরবেন আব্বাস আরাকচি। তুরস্ক আর মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার ফোনালাপ হয়েছে বলেও জানিয়েছে তেহরান। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোন কলে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানিয়েছেন, কোনো প্রকার হুমকি কিংবা চাপের মুখে নতি স্বীকার করবে না তেহরান। বর্তমানে ইরানের পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়ামের মজুদ আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে ওয়াশিংটন তেহরানের।
প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। কাল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে এই ম্যাচ। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় টি-20 সিরিজেও জয় চান অধিনায়ক লিটন কুমার দাস। নিউজিল্যান্ডের লক্ষ্য অভিন্ন, 50 ওভারে ব্যর্থ হলেও টি-20 ট্রফিটা নিয়ে দেশে ফিরতে চান টম ল্যাথম। গ্লানি ঘুচে যাক জরা, অশ্রু স্নানে সূচি হোক ধরা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার লাইন দুইটি হয়তো বাংলাদেশ দলের জন্য এখন পাথেয় হতে পারে। বিশ্বকাপ খেলা হয়নি, সেই বেদনা হয়তো মনের মণিকোঠায় রয়ে গেছে কিঞ্চিত। তবে সেই সব গ্লানি পেছনে ভুলে ফেলে লিটন দাসের দলকে নতুন করে শুরু করতে হবে 2028 বিশ্বকাপের কথা মাথায় রেখে। নতুন সেই শুরুটা নতুন জার্সি পরে করতে যাচ্ছে বাংলাদেশ দল। নতুন ডিজাইনের জার্সি গায়ে ট্রফি আনভেলিং অনুষ্ঠানে হাজির বাংলাদেশ দলপতি লিটন দাস। টি-20 সিরিজের ট্রফিটা খুবই দৃষ্টিনন্দন। সামনে থেকে দেখলে অনেকটাই সাদৃশ্য পাওয়া যায় টি-20 বিশ্বকাপের ট্রফির সাথে। নিশ্চিতভাবে জয় তুলে এই ট্রফিটাকে নিজের করে নিতে চাইবেন লিটন। পরবর্তী বিশ্বকাপ প্রায় 2.5 বছর পর লম্বা সময় নিয়ে দল গোছাতে পারবেন এলকেডি। তবে আপাতত লক্ষ্য একটাই, নিশ্চিতভাবেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের ব্যাটিং সেটআপে পরিবর্তন আসছে না। একাদশ গঠনের মূল চ্যালেঞ্জ পেস আক্রমণ। কারণটা সবার জানা, ফিজ, তাসকিন আর রানার বিশ্রাম। সবশেষ খেলা টি-20তে বাংলাদেশ একাদশে পেস বিভাগের দায়িত্বে ছিলেন শরীফুল, সাইফুদ্দিন ও মুস্তাফিজ। মুস্তাফিজের জায়গায় নতুন কেউ আসবে, কিন্তু সেটা কে? তানজিম সাকিব নাকি রিপন মণ্ডল? সাকিব পরীক্ষিত বোলার, কিন্তু লম্বা সময় ইনজুরিতে দলের বাইরে ছিলেন। সেই সাথে পরিচিত সাইফুদ্দিন নাকি প্রথমবার ডাক পাওয়া আব্দুল গাফফার সাকলাইন? কাকে রাখা হবে একাদশে? বলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি যে রোটেট করে খেলানো। আর আপনারাও জানেন যে দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তা আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করা শুরু করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি। এরপর লোয়ার অর্ডারে শেখ মেহেদী ও রিশাদ হোসেন। এই হলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শামীমের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বড় স্কোর পেতে হলে শেষ ভাগে তার ক্যামিও ইনিংস খুব প্রয়োজন। তাই হয়তো ম্যাচের আগের দিন তাকে নিয়ে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আলাদাভাবে করেছেন লম্বা সেশন। শুধু কি তাই, নতুন নির্বাচক নাইম ইসলাম নিজেই আবার বোলিং করে হয়তো পরখ করে দেখতে চাইলেন শামীমকে। এদিকে নিউজিল্যান্ড টি-20 দল তুলনামূলক অনভিজ্ঞ, কিন্তু ব্ল্যাক ক্যাপরা খুবই আত্মবিশ্বাসী। কারা আছেন কারা নেই সেটা না ভেবে জয়ের জন্য খেলার কথা বলছেন অধিনায়ক টম ল্যাথম। আমাদের স্কোয়াডের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতার কিছুটা ঘাটতি আছে সত্যি, তবে ঘরোয়া ক্রিকেটের প্রচুর ম্যাচ খেলেছে তারা, সবাই প্রস্তুত। আমি চাই তারা তাদের স্কিলের উপর আস্থা রাখুক। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। আর দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।